পবিত্র ঈদ উল ফিতর ও নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা জানাই। জানি আপনি সর্বদাই ভালোর দলে থাকেন। আজ ঈদ স্পেশাল এপিসোডে একটি সকলের প্রিয় অথচ অন্যরকম ঘটনা নিয়ে হাজির হয়েছি। চলুন ঘটনায় যাওয়া যাক। সকালে কি এক কাপ চা পাওয়া যাবে? এই বলে চেঁচিয়ে ওঠার পর সাইড টেবিলের দিকে নজর যেতে তিনি চমকে যান। পরপর 3টে কাপ ওখানে রাখা। দেখি সকালে হঠাৎ সব কি হচ্ছে, কিছুই বুঝতে পারছিলেন না। সবই যেন গুলিয়ে যায়, কিছুই মনে পড়ছে না। এমন সময় ঘরের মধ্যে চতুর্থবারের মতো কাপ হাতে হাজির হলো ওনারই পরিচারক নাইডু। সেও আজ বিস্তৃত। কিছুটা লজ্জার স্বরে নাইডুকে ফিরিয়ে দিয়ে খুবই চিন্তামগ্ন হয়ে পড়লেন। সকাল থেকে শরীরটা ভীষণ ক্লান্ত লাগছিল। তবে কি তথাকথিত ডাক্তারের ভাষায় তার ডিমনেশিয়া হয়েছে? সাধারণ ভাষায় বোঝাতে গেলে ভুলে যাওয়ার রোগ। ঠিক সেই মুহূর্তে জানলার পর্দাটা একটু নড়ে ওঠে এবং এক চিলতে সকালের সূর্যের আলোর সাথে ঘরের মধ্যে এক অদৃশ্য কণ্ঠস্বর উদ্বিগ্ন গম্ভীর স্বরে সেলাম জানিয়ে ডেকে ওঠে। আগে হলে হয়তো তিনি উৎসাহের সাথে উত্তরে সেলাম জানিয়ে কত কথা বলতে শুরু করতেন, কিন্তু এখন পরিস্থিতি সম্পূর্ণ আলাদা। তিনি আচম্বিতে কিছু বলতে যাবেন, তার আগেই সেই রাশভারী কণ্ঠস্বরটি বলে উঠল, সাব্বির, এরকম কেন করছো? নিজেকে সামলাও। আমি বুঝতে পারছি তোমার ভেতরে কিছু একটা হচ্ছে, কিন্তু ঠিক কি, কিসের প্রভাবে তা বুঝতে পারছি না। আল্লাহর উপর ভরসা রেখো, একটা না একটা রাস্তা বের হবে। নমস্কার বন্ধুরা, পবিত্র ঈদ উল ফিতর নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। জানি আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আমি সুকান্ত মাইতি আজ ঈদ স্পেশাল সাব্বিরজির ঘটনা নিয়ে হাজির হয়েছি। আজ যে ঘটনাটি শেয়ার করব সেটা খানিকটা অন্যরকম, এবং সাব্বিরজির কি সত্যিই ভুলে যাওয়া রোগ মানে ডিমনেশিয়া হয়েছিল সেটা আর অল্প কিছুক্ষণের মধ্যেই জানতে পারবেন। চলুন রোমহর্ষক ঘটনার মায়াজালে প্রবেশ করা যাক। 2019 ডিসেম্বর মাস। সাব্বিরজির মস্তিষ্কে সেই অদ্ভুত রোগের উপশম দেখা দেওয়ার ঠিক 3 দিন আগেও তিনি সম্পূর্ণ সুস্থ ছিলেন। সেদিন সকালে সাব্বিরজি ব্রেকফাস্ট সেরে চায়ের পেয়ালা হাতে নিয়ে সবে সোফায় বসে সকালের খবরের কাগজের পাতা উল্টাবেন, এমন সময় কলিং বেলটা বেজে উঠল। নাইডু, সাব্বিরজির পরিচারক, গিয়ে দরজা খুলতেই যে মানুষ দুজন ঘরের ভেতরে প্রবেশ করলেন তাদের মধ্যে একজনকে সাব্বিরজি খুব ভালো মতো চেনেন, কিন্তু অপরজনকে ঠিক চিনতে পারলেন না। সাব্বিরজি ওনাদের দেখে আনন্দিত ও একটু অবাক হন। এরপর নাইডুকে আরো 2 কাপ চায়ের অর্ডার দিতে বলে ওনাদের ঘরের ভেতরে যাওয়ার আহ্বান জানান। নমস্কার সাব্বিরজি, আপনাকে না জানিয়ে এইভাবে সকাল সকাল চলে আসার জন্য ক্ষমা প্রার্থী। তবে আপনার ওপর যে একটা অভিমান জমে আছে সেটা নিশ্চয়ই আপনি জানেন। ভেতরে আসা 2জন ব্যক্তির মধ্যে পরিচিত ব্যক্তিটি 2 হাত জড়ো করে নমস্কার মুদ্রায় সাব্বিরজির উদ্দেশ্যে অভিমানের ছলে বলে উঠলেন। সাব্বিরজিও উত্তরে সেই পরিচিত ব্যক্তি সহ তাদের সাথে আসা অপর ব্যক্তিকে সেলাম জানিয়ে আপ্যায়ন করে এনে ড্রয়িং রুমের সোফায় বসতে অনুরোধ করলেন। নমস্কার আইয়ার সাহেব, আসুন আসুন আসুন। অভিমান হওয়াটা যে স্বাভাবিক তাতে আমার দ্বিমত নেই। কি করব বলুন, সেই সময় একটা বিশেষ কাজের জন্য যে আমাকে বিদেশে যেতে হয়েছিল সে কথা তো আপনার বাবা সূর্যনারায়ণ সাহেবকে জানিয়েছিলাম। অবশ্য ঠিক বিদেশ থেকে ফেরার পর নানা কাজের ঝামেলায় আর দেখা করতে পারিনি। এখানে শ্রোতা বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করে বলে রাখি, আপনাদের নিশ্চয়ই 125তম এপিসোডে সাব্বিরজির ঘটনাটি মনে আছে। ওই যে 2015 সালে উটির সেই নামী হোটেল ব্যবসায়ী সূর্যনারায়ণ সাহেবের ছেলে কৃষ্ণমূর্তি আয়ার সাহেবের ঘটনাটা, যেখানে ওনার স্ত্রী পূর্ব প্রেমিককে পুনরায় পাওয়ার জন্য কিভাবে নিকৃষ্ট কালো জাদু করেছিল ওর স্বামী কৃষ্ণমূর্তি আয়ার সাহেবের উপরে। পরবর্তীতে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব তাকে সেই কালো জাদুর হাত থেকে রক্ষা করেছিলেন। সেই স্ত্রীকে ডিভোর্স দেওয়ার পর আয়ার সাহেব 2019 সালের জুলাই মাসে আবারও বিয়ে করেন, এবং ভিআইপি ইনভাইটেশন থাকা সত্ত্বেও সাব্বিরজি যেতে পারেননি। যাই হোক, মূল ঘটনায় ফিরে আসা যাক। কৃষ্ণমূর্তি আয়ার সাহেব সোফায় বসতে বসতে ওনার সঙ্গে আসা অপর মানুষটির সাথে সাব্বিরজির পরিচয় করিয়ে দেন। ভদ্রলোকের নাম শেখ রিয়াজুল ইসলাম, আয়ার সাহেবের খুব ঘনিষ্ঠ বন্ধু, মানে সেই ছোটবেলা থেকে একই সঙ্গে পড়াশোনা করে বড় হয়েছেন। পরবর্তীতে MBA শেষ করে আয়ার সাহেব পৈতৃক ব্যবসায় যোগ দেন, আর
রিয়াজুল সাহেব ইউএসএতে একটি মাল্টিন্যাশনাল কোম্পানিতে চাকরি পেয়ে চলে যান। মাস কয়েক হলো দেশে ফিরেছেন। দীর্ঘ 10 বছর বাদে দেশে ফেরার পর ঠিক করেন আর বিদেশ যাবেন না, এখানেই কিছু একটা বিজনেস শুরু করবেন। সেই মতো আয়ার সাহেবের পরামর্শে একজন স্থানীয় লোকের সহযোগিতায় পার্টনারশিপে গান্ধীপট্টির পাশ লাগোয়া জঙ্গলের কাছে ওই স্থানীয় লোকটির জায়গার উপর একটি ফুড অ্যান্ড বেভারেজ প্রোডাকশন কোম্পানি খোলার সিদ্ধান্ত নেন। মাসখানেক আগে কনস্ট্রাকশনের কাজও শুরু হয়ে যায়। আয়া সাহেব জানান, লোকটির নাম মোহাম্মদ আশরাফুল আলম। প্রথম হপ্তা দেড়েক তেমন কোনো সমস্যা হয়নি। সমস্যাটা শুরু হয় ভিত খোঁড়ার পর থেকেই। বিভিন্ন রকমের অতি প্রাকৃতিক অলৌকিক ঘটনা ঘটতে শুরু করে। এমনকি দিন কয়েক আগে একটি চরম মর্মান্তিক পরিণতি ঘটে যায়। বন্ধুর এতগুলো টাকা ব্যবসায় লেগে গেছে, তার উপর এরকম অতি প্রাকৃতিক সব ঘটনা। ওর এই করুণ অবস্থা আমি সহ্য করতে পারছিলাম না। তখন আপনার কথা মাথায় আসে। জানি এই সমস্ত অতি প্রাকৃতিক বিষয় আপনি ব্যতীত আর কেউ ভালো বুঝতে পারবে না, তাই আপনাকে না জানিয়ে তড়িঘড়ি করে চলে আসলাম। এখন কি ঘটেছে আপনি রিয়াজুল সাহেবের কাছ থেকে শুনুন। সাবিজি মন দিয়ে কথাগুলো শোনার সময় এক দৃষ্টিতে রিয়াজুল সাহেবের দিকে তাকিয়েছিলেন। একটা কিছু অস্বস্তি তিনিও অনুভব করছিলেন যখন থেকে ওনারা ঘরের ভেতরে এসেছেন। আসার পর থেকেই নানা কথার মাঝখানে মুর্শিদে পড়া রিয়াজুল সাহেবের চোখ মুখ সাব্বিরজির দৃষ্টি এড়ায়নি। ভদ্রলোককে কেমন যেন আতঙ্কিত দেখাচ্ছিল, মনের মধ্যে যেন সারাক্ষণ কাঁপছিলেন। সবচেয়ে বড় ও অদ্ভুত ব্যাপার হলো যে উনি ঘন ঘন মুখের ঘাম মুছছিলেন। 1 ডিসেম্বর মাস, তারপর উটির পাহাড়ি কুয়াশা জড়ানো আবহাওয়ায় ঠান্ডা বেশ জাঁকিয়ে পড়েছে। অথচ তার মাঝেও রিয়াজুল সাহেব অস্বাভাবিকভাবে ঘেমে যাচ্ছিলেন। থেকে থেকে শরীরের শিরা উপশিরাগুলো মাঝে মাঝে যেন কালশিটে রঙে রাঙা হয়ে উঠছিল। যাই ঘটে থাকুক, ব্যাপার যে মোটেই ভালো না সেটা সাব্বিরজি বেশ আন্দাজ করতে পারলেন। মনে মনে কয়েকটি সূরা আউড়ে গলাটা একটু পরিষ্কার করে নিয়ে বললেন, ভয় পাবে না রিয়াজুল সাহেব, মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপর ভরসা রাখুন, ঠিক হয়ে যাবে। এখন নির্বিঘ্নে আমাকে সবটা খুলে বলুন। সাব্বিরজির কথা শুনে রিয়াজুল সাহেব আরো একবার মুখের ঘাম মুছে আতঙ্কিত স্বরে আমতা আমতা করে বলতে শুরু করলেন, মাস দুয়েক আগের কথা। ব্যবসার জন্য ট্রেড লাইসেন্স থেকে শুরু করে সমস্ত কিছু পেপার রেডি ছিল হাতে, তবুও ঠিকঠাক জায়গা খুঁজে পাচ্ছিলাম না ব্যবসার জন্য। একদিন একটি লোকাল মসজিদে নামাজ আদায় করে আশরাফুল সাহেবের সঙ্গে আলাপ হয়। কথায় কথায় জানতে পারি ওনার এক অতীত জমিন গান্ধীপট্টির গ্রাম থেকে কিছুটা চড়াইয়ের জঙ্গলের কাছে আছে। আসলে উনি ব্যাঙ্গালোরের বাসিন্দা। কয়েক বছর হলো উটিতে এসে ব্যবসা শুরু করেছেন। ওনার মামার বংশের বেশ কিছু সম্পত্তি পাওয়ার পরে নানা রকম ছোটখাটো ব্যবসা শুরু করে উটিতেই থাকা শুরু করেছেন। আসলে ওনার মামার বংশের আর কেউ না থাকায় ওনাদের সমস্ত সম্পত্তি আশরাফুল সাহেব পান। মামা বাড়ির জমির বর্তমান মালিক উনিই ছিলেন। যাই হোক, কথাবার্তার পর আমি জমিটা দেখতে চাই। লোকেশন অনুযায়ী প্রাকৃতিক পরিবেশে ব্যবসার খুব মানানসই ছিল জায়গাটা। সেই মতো ওনার সঙ্গে 50% পার্টনারশিপে এগ্রিমেন্ট করে আমরা কাজে হাত দিই। আয়ারও দেখেছে জায়গাটা ওর খুব পছন্দ ছিল। যাই হোক, কাগজপত্র সবকিছু কমপ্লিট হবার পর মাসখানেক একটা ফ্যাক্টরির কনস্ট্রাকশনের কাজ শুরু হয়। কাজ শুরু করার প্রথম দিনই পার্শ্ববর্তী গ্রামের একটি পাগল বুড়ো অদ্ভুতভাবে আমাদের বাধা দিতে আসে। জানায় জমিটা নাকি অভিশপ্ত, সেখানে নাকি কোনো এক শয়তানকে বন্দি করে রাখা হয়েছে। এমনকি আশরাফুল সাহেবের মামার বংশের বেশ কয়েকটি কবরও আছে ওখানে। মানে এক কথায় আমরা কবরস্থানের উপর ফ্যাক্টরি তৈরি করছি। আমি ব্যাপারটা শুনে একটু বিস্মিত হই, কিন্তু আশরাফুল সাহেব আমাকে সম্পূর্ণ আশ্বস্ত করেন এবং বলেন যে যদি কবর থাকে তাহলে তো কনস্ট্রাকশন করার সময় দেখতে পাওয়া যাবে, তখন নয় বন্ধ করে দেওয়া যাবে। এসব নাকি ভুয়া কথা। আসলে উড়ে এসে জুড়ে বসে এতদিনকার বিশাল সম্পত্তি হঠাৎ করে হাতে পাওয়াতে স্থানীয় লোকদের মোটেও সহ্য হচ্ছে না ওনাকে, তাই এরকম আজগুবি কথা রটাচ্ছে। সেই মতো আমি ব্যাপারটাকে গুরুত্ব দিই না এবং পরবর্তীতে যাতে কোনো অসুবিধা না হয় তাই কনস্ট্রাকশনের জায়গায় আরো বেশ কয়েকজন সিকিউরিটি বাড়িয়ে দেই। আয়ের কাছেই শুনলেন হপ্তা দুয়েক তেমন কোনো সমস্যা হয়নি, এমনকি আশেপাশেও সবকিছু ঠিকঠাক যাচ্ছিল। ফ্যাক্টরির মেইন ভিত খোঁড়া হবে সেই মতো প্রস্তুতি চলছিল। এমন সময় একদিন সন্ধ্যায় সিকিউরিটি ইনচার্জ ফোন করে জানায় কনস্ট্রাকশন সাইটে নাকি একটি ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। একজন সিকিউরিটি গার্ডকে পাওয়া যাচ্ছে না। দিন 2 হলো আশেপাশের জঙ্গল থেকে নাকি হায়না বা নেকড়ের ডাক ভেসে আসছে। ব্যাপারটা খুবই আশ্চর্যজনক। উটিতে হায়না বা নেকড়ে আছে কিনা আমার জানা নেই, আর থাকলেও যে আক্রমণ করেছে সেরকম খবরও আমার জানা নেই। আমি খুবই বিস্মিত হই, সঙ্গে সঙ্গে যাই সেখানে। এখানে বলে রাখি আমার শিকারের ভীষণ শখ,
ইউএসএ থাকতে বন্ধুদের সঙ্গে প্রায়ই শিকারে বের হতাম। বন মোরগ, খরগোশ ইত্যাদি শিকার করতাম, তবে কোনোদিনও হায়না বা নেকড়ে শিকার করিনি, আর সেরকম কোনো ইচ্ছাও ছিল না। কিন্তু যদি সিকিউরিটি ইনচার্জের কথা সত্যি হয়, তাহলে ব্যাপারটা খুবই চিন্তার। এখনই যদি না কোনো ব্যবস্থা না হয়, তাহলে পরবর্তীতে আরও হামলা হতে পারে। সেই ভেবে যতক্ষণে সাইটে পৌঁছালাম ততক্ষণে রাত হয়ে গেছে। আমাদের কনস্ট্রাকশন সাইটে যাওয়ার জন্য রাস্তা তখনও পাকাপোক্তভাবে তৈরি হয়নি, তাই রাতে গাড়ি নিয়ে ওঠাটা খুবই রিস্কি। সেই মতো গ্রামে আমাদের টেম্পোরারি চেকপোস্টের কাছে গাড়ি পার্কিং করে একজন সিকিউরিটি গার্ডকে সঙ্গে নিয়ে কনস্ট্রাকশন সাইটের দিকে যাই। সেখানে পৌঁছে জানতে পারি 2 দিন ধরে হায়না বা নেকড়ের ডাক আশেপাশে ঘোরাঘুরি করছিল, তবে আজ সন্ধ্যার পর থেকে যেন ডাকটা চরমে পৌঁছে গেছে এবং আচমকাই একটা সময় পর বন্ধ হয়ে যায়। তার ঠিক পরেই সিকিউরিটি রামানাথকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা সবাই টর্চ লাইট নিয়ে খোঁজা শুরু করি এদিক ওদিক। খুঁজতে খুঁজতে কনস্ট্রাকশন সাইটের পশ্চিম দিকে একটি ছোট্ট ঝিল আছে, তার পাড়ের কাছে পৌঁছাতেই একটা দৃশ্য দেখে সবাই চমকে যাই। সঙ্গে সঙ্গে আতঙ্কের টর্চ লাইটগুলো বন্ধ করে ফেলি। মুহূর্তেই টর্চ লাইটের আলোয় বিরক্ত হয়ে কয়েক জোড়া সবুজ চোখ বুক ফাটানো ভয়ঙ্কর গর্জন করে পেছনে তাকায়। সিকিউরিটি ইনচার্জ হওয়ায় একটা গুলি ছুটতেই চোখগুলো থপ করে নিভে গিয়ে ঝটপট করে পার্শ্ববর্তী জঙ্গলে মিলিয়ে যায়। সঙ্গে সঙ্গে কাছে গিয়ে দেখি রক্তাক্ত ছিন্ন ভিন্ন রামানাথ সানের নিথর দেহটা ঝিলের পাশেই পড়ে আছে। ব্যাপারটা খুবই মর্মান্তিক এবং চাঞ্চল্যকর ছিল। সবাই ভয়ে থতমত খেয়ে যায়। আমি তাদের আশ্বস্ত করে পাশে পুলিশকে খবর দেই। যতক্ষণে পুলিশ এসে পৌঁছায় ততক্ষণে প্রায় রাত 12:15 মতো হবে। পুলিশ এসে অবাক হয়ে যায়। ওনাদের মতে এই পার্শ্ববর্তী জঙ্গলে কোনো নেকড়ে বা হায়না আছে কিনা আমাদের জানা ছিল না। থাকলে ফরেস্ট থেকে এভাবে ফ্যাক্টরি করার পারমিশন দেওয়া হতো না। পারমিশন দেওয়া হয়েছে মানে এই জঙ্গলটি বিপদমুক্ত, কিন্তু এরকমটা যে কেন হলো ওনারা বুঝতে পারছিলেন না। ততদিনে আমার অফিস এবং আশরাফুল সাহেব আমাদের দুজনের জন্য টেম্পোরারি রুম তৈরি করা হয়ে গেছে। 1/2 কিলোমিটার হেঁটে নিচে নামতে হবে। আবার যদি না নেকড়ের দল এসে সেইভাবে রাতে ওখান থেকে আমাদের হামলা করে। সিকিউরিটি ইনচার্জ খুবই আতঙ্কিত ছিল। ওদেরকে আশ্বস্ত করি এবং জানাই যে পরদিন যেন সমগ্র কনস্ট্রাকশন সাইট ভালো করে কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরার ব্যবস্থা করে দেওয়া হয়। সিকিউরিটি ইনচার্জ ও অন্যান্য সিকিউরিটি গার্ডরা কিছুটা আশ্বস্ত হয়ে যে যার নির্ধারিত স্থানে চলে যায়। সিকিউরিটি ইনচার্জ ও অন্যান্য সিকিউরিটি গার্ডরা কিছুটা আশ্বস্ত হয়ে যে যার নির্ধারিত স্থানে চলে যায়। এখান থেকেই মূল ঘটনার সূত্রপাত। রাত তখন কয়টা খেয়াল নেই, ঘুম আসছিল না। তখনও কারেন্টের কানেকশন আমাদের কনস্ট্রাকশন সাইটে আসেনি, তাই জেনারেটর চলত রাত্রিবেলা। অহেতুক সমস্ত লাইট জ্বালিয়ে রেখে কারেন্ট খরচা করার কোনো মানে ছিল না বলেই আমার নির্দেশে শুধুমাত্র সিকিউরিটিদের রুম ও আমাদের রুম বাদ দিয়ে সমগ্র সাইটে লাইট নেভানোই থাকতো। বারান্দায় টিম টিম করে কম পাওয়ারের একটা লাইট জ্বলছিল। তখন আমি সবে সিগারেটটা ধরাতে যাব, এমন সময় কনস্ট্রাকশন সাইটের দক্ষিণ পশ্চিম দিক থেকে হঠাৎই ঠং ঠং করে আওয়াজ ভেসে আসে। যেন মনে হচ্ছিল বোধহয় কেউ হাতুড়ি বা ভারী কোনো বস্তু দিয়ে কংক্রিটের মেঝে করার চেষ্টা করছে। যদিও তখন পর্যন্ত শুধু জেনারেটর রুম ছাড়া ফ্যাক্টরির সমগ্র জায়গায় ঢালাই হয়নি। ব্যাপারটা খুবই অস্বাভাবিক লাগলো, কারণ রাতে সাইটে কোনো কাজের পারমিশন ছিল না। তবে এত রাতে কে মেঝে খুঁড়ছে আর কেনই বা খুঁড়ছে বুঝতে পারছিলাম না। সঙ্গে সঙ্গে বারান্দা থেকে নেমে আসি। রিভলভারটা সন্ধ্যা থেকেই পকেটে ছিল, তাই বুকের সাহসটা তখনও বিদ্যমান। সিগারেটটা ফেলে জুতো দিয়ে নিভিয়ে ধীরে ধীরে কয়েক পা এগিয়ে গেলাম ভেসে আসা শব্দের উৎসের দিকে। জেনারেটর রুমে পৌঁছে আতঙ্কে শিউরে উঠি। টিম টিম করে জ্বলতে থাকা আলোয় দেখি কাঁপা কাঁপা হাতে একজন বুড়ো মানুষ কোদাল দিয়ে ক্রমাগত মেঝেতে আঘাত করে মেঝে করার চেষ্টা করছে। তুমি কয়েক মুহূর্ত পাগল ভেবে চেঁচিয়ে উঠতে যাব, ঠিক তখনই আবারও সন্ধ্যার সেই রক্তহীন করা গর্জন জেনারেটর রুমের জানলা দিয়ে ভেসে আসে। চাঁদের আলোয় প্রতিফলিত হয়ে কয়েকটা জন্তুর ছায়ামূর্তি ঘরের মেঝেতে ফুটে ওঠে। ছায়াগুলো ক্রমশ বড় হচ্ছিল। একটা পর্যায়ে জানলার বাইরে আবারও কয়েক জোড়া সবুজ চোখ দেখা গেল। চোখে চোখ পড়তেই আতঙ্কে কাঠ হয়ে গিয়েছিলাম। গলা দিয়ে কোনো স্বর বেরোচ্ছিল না। এদিকে ততক্ষণে বুড়োটা আমার উপস্থিতি টের পেয়ে মুখ না ঘুরিয়ে আমার দিকে পেছন করে জানলার দিকে এক পলক তাকিয়ে গর্জন করে উঠল, আজকে খেলি আবার কি? এখন যা বলছি অপেক্ষা কর, ধীরে ধীরে তোদের জন্য প্রচুর খাবার এই জায়গায় আসছে, এখন যা। সঙ্গে সঙ্গে সেই সবুজ চোখগুলো পুনরায় অন্ধকারে মিলিয়ে যায়। সেই সঙ্গে গর্জনটাও ধীরে ধীরে ক্ষীণ হয়ে আসে। তখন আমি কাঠ হয়ে দাঁড়িয়ে আছি। বুড়োটা আবারও মেঝে করা শুরু করলো এবং একই রূপে পেছন থেকে আসা অবস্থায় বলতে লাগলো ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে, আমার বুকের ওপর ভিতটা তুললে ভালো করে দেখো তো এই কবরের সাইজটা।
এটা আশরাফুলের হবে না? আমি হঠাৎই বুকে প্রচন্ড ব্যথা অনুভব করছিলাম। সঙ্গে সঙ্গে বুকটা চেপে ধরে পড়ে যাই। আর কিছু মনে ছিল না। পরদিন সকালে নিজেকে হাসপাতালে আবিষ্কার করি। আশরাফুল সাহেব পাশেই ছিলেন। সিকিউরিটি ইনচার্জের মুখে জানতে পারি পরদিন সকালে জেনারেটর রুমে গিয়ে প্রতিদিনের মতো সকালে কিছু সময়ের জন্য জেনারেটর রেস্ট দেওয়ার জন্য বন্ধ করতে গিয়ে দেখেন আমি নাকি মেঝের উপরে উপুর হয়ে পড়ে আছি। তবে আশেপাশে কোনো খোঁড়া বা কোনো কোদালের চিহ্ন ছিল না। এরপর উনি আশরাফুল সাহেবকে ফোন দিলে উনি এসে আমাকে হসপিটালে নিয়ে আসেন। আশরাফুল সাহেব আমাকে আশ্বস্ত করে বলেন যে হয়তো সন্ধ্যাবেলা ওই হায়নার আক্রমণের প্রভাবটা তখন আমার মস্তিষ্ক থেকে কাটেনি, তাই এরকম হ্যালুসিনেশন হয়েছে। আমি বেশি তর্ক বাড়াইনি। আমার স্বপ্নের প্রজেক্ট এটা। তারপর থেকে আমি ও আশরাফুল সাহেব একদিন পালা করে আমাদের সাইডে থাকা শুরু করলাম। ধীরে ধীরে সবকিছু কল্পনা মতো হতে লাগলো। সত্যিই বোধহয় হ্যালুসিনেশন হয়েছিল। কাজের গতি আবারও তার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে। কাঁটাতারের বেড়া বসানো হয়, তাই কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলি। এরপর 2-3 দিন আর কোনো ঝামেলা হয়নি। একদিন বিকেলে কাজ চলতে চলতে হঠাৎই লক্ষ্য করলাম লেবাররা সিকিউরিটি ইনচার্জকে জানাচ্ছে জলের সরবরাহ নাকি বন্ধ হয়ে গেছে। কিন্তু তা কি করে সম্ভব? পাশে একটি ছোট অথচ গভীর ঝিল ছিল। সেখান থেকে পাম্প বসিয়ে বন দফতরের পারমিশন অনুযায়ী প্রয়োজন মতো জল নেওয়া হয়। আমি সিকিউরিটি ইনচার্জকে মেকানিক নিয়ে আসতে বলে নিজেই এক পা করে সেদিকে আগাই। গিয়ে দেখি মোটর সহ সবকিছু ঠিক থাকলেও পাইপের একটা জায়গায় জ্যাম হয়ে আছে। অথচ নতুন পাইপ, আর পাইপের ভেতরে কি করে জ্যাম হয়? সেখানে জলের প্রেশার এতটাই ছিল যে পাইপ ফুটো হয়ে এদিকে ওদিকে জল ছড়াচ্ছিল। যাই হোক, সেদিকে পা বাড়াবো এমন সময় ঝিলের পাড়ে নিচের থেকে একটা অদ্ভুত শব্দ ভেসে এলো। শব্দটা ঠিক কি যেন মনে হচ্ছিল কেউ কড়মড় করে হাড় চিবিয়ে খাচ্ছে। ব্যাপারটা খুবই অস্বাভাবিক। খেয়াল করে পা টিপে টিপে সেদিকে যেতে যে দৃশ্যটা চোখে পড়ে তা দেখার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। গিয়ে দেখি ছেঁড়া ফাটা পোশাক পরা একটা মধ্যবয়স্ক বুড়োর মতো অবয়ব মাথা নিচু করে একটি পচা গলা শেয়ালের মাংস ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। আমি আতঙ্কে চিৎকার করতে গিয়ে স্লিপ করে পড়ে যাই এবং সঙ্গে সঙ্গে সেই শব্দে বুড়োটা ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে দেখতে পাই এই বুড়োটা যেই 2 দিন আগে জেনারেটর রুমে কবর করছিল সেই বুড়োটাই। আমি আর নিজেকে স্থির রাখতে পারছিলাম না, চিৎকার করে জ্ঞান হারাই। কিছুক্ষণ পর সিকিউরিটি ইনচার্জের জলের ছিটায় জ্ঞান ফিরতে ভয়ে আতঙ্কে কিছু বলতে যাব তার আগে খেয়াল করি কোথায় সেই বুড়ো। সেখানে কেউ নেই, তাই কথাটা চেপে যাই। বলি যে পড়ে গিয়ে জ্ঞান হারিয়েছিলাম। এরপর মেকানিক জ্যাম হয়ে যাওয়া পাইপ কাটতেই অদ্ভুত অস্বাভাবিক দৃশ্য চোখে পড়ে। পাইপের ভেতরে অজস্র চুল, ছোট ছোট কাপড় এবং তাবিজের জ্যাম হয়েছিল। প্রায় 100-2 তাবিজ বের হয় ওখান থেকে। ব্যাপারটা মোটেই স্বাভাবিক থেকে এগোচ্ছিল না, আর কারোর জানতে বাকি ছিল না। সিকিউরিটি ইনচার্জ সঙ্গে সঙ্গে নিচে গ্রাম থেকে মসজিদের আলেমকে ডেকে নিয়ে আসেন। হুজুর এসে পরিস্থিতি দেখে গম্ভীর স্বরে জানান এই জায়গাটা একটি ভয়ঙ্কর জিনের অধীনে। এখানে কাজ করাটা মোটেও উচিত হয়নি। যাই হোক, আপাতত জায়গাটা বন্ধ করে দিয়ে যাচ্ছি। তবে এই জিনকে আমার পক্ষে সরানো সম্ভব না, এবং এই তাবিজগুলো কি করে এখানে এসেছে তা আমি বলতে পারবো না। তবে আমার এক পরিচিত বড় আলেম আছেন, আমি তার নাম্বার দিয়ে যাচ্ছি, দেখুন যোগাযোগ করে যদি কিছু করতে পারেন। হুজুর চলে যাওয়ার পর আমি সিকিউরিটি ইনচার্জকে বললাম যে ব্যাপারটা যেন জানাজানি না হয়। সেদিন রাতে ঠিক ঘুম আসছিল না। আশরাফুল সাহেবের সেদিন সাইডে থাকার কথা থাকলেও উনি কিছু একটা দরকারে আসেননি, বাড়িতে ছিলেন। রাত ঠিক 11:15 মতো সময় হবে। হঠাৎ দেখি আশরাফুল সাহেবের নির্ধারিত রুম থেকে আলোর ছটা বেরিয়ে আসছে। কিন্তু তা কি করে সম্ভব? আশরাফুল সাহেব তো আসেননি। তবে এত রাতে ওনার ঘরে লাইট অন করলো কে? পরক্ষণেই ভাবলাম হয়তো কোনো লাইট জ্বলা অবস্থায় থেকে গেছে। সেই ভেবে আশরাফুল সাহেবের রুমের দিকে গিয়ে আলো নেভানোর জন্য যেতে না যেতেই হঠাৎ একটা ঠান্ডা বাতাস গা ঘেঁষে বয়ে গেল। সঙ্গে সঙ্গে সেই অস্বাভাবিক ঠান্ডায় আমার শরীরটা হঠাৎই কেঁপে ওঠে, এবং সেই সঙ্গে কাঁটাতারের বেড়ার ওপাশ থেকে কয়েকটি সবুজ চোখ ধপ করে জ্বলে ওঠে এবং বীভৎস গর্জন শুরু করে। আমি আতঙ্কে শিউরে উঠি। তাড়াতাড়ি করে আশরাফুল সাহেবের রুমের দিকে যেতেই দেখি দরজাটা একটু খোলা। আমি কোনো কিছু না ভেবে দরজা হালকা ঠেলা দিয়ে ভেতরে ঢুকতেই আঁতকে উঠি। দেখি মেঝের মধ্যে উবুর হয়ে একটি মানুষ পড়ে আছে, চারিদিকে রক্তে ভেসে যাচ্ছে। আমি 7-5 না ভেবে সঙ্গে সঙ্গে মানুষটাকে তুলতে যাব, তার ঠিক আগেই মানুষটা অস্বাভাবিকভাবে হঠাৎই উঠে বসে এবং ধীরে ধীরে আমার দিকে ঘাড় ঘোরায়। এ কি? এ তো আশরাফুল সাহেব। রুমের ডিম লাইটের আলোতে যেটুকু দেখতে পাচ্ছিলাম, আশরাফুল সাহেবের সাদা পাঞ্জাবিটা রক্তে ভিজে লাল হয়ে গেছে, বুকটা বিভৎসভাবে চেরা, তা দিয়ে তখন রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে। এমন সময় আশরাফুল সাহেব কাঁদতে কাঁদতে বলে উঠলেন, ভাই, ও আমাকে মেরে ফেলেছে, আমার কলিজাটা ছিঁড়ে নিয়ে গেছে, আপনি আর এখানে থেকেন না, চলে যান।
সেই ভয়ঙ্কর দৃশ্য সহ্য করতে না পেরে চিৎকার দিয়ে জ্ঞান হারাই। পরদিন সিকিউরিটির ডাকে আমার জ্ঞান ফেরে। জ্ঞান ফিরতে দেখি কোথায় আশরাফুল সাহেব। আমি আমার ঘরের বাইরে দরজার সামনে পড়ে আছি। দরজায় তালা বন্ধ। তবে আমি যা দেখেছি তা কি স্বপ্ন নাকি হ্যালুসিনেশন জানি না। আমাকে একটু ধাতস্থ করে সিকিউরিটি ইনচার্জ জানান যে আশরাফুল সাহেবের নাকি হার্ট অ্যাটাক হয়েছে, উনি হসপিটালে অ্যাডমিটেড। এদিকে আমি কেন ওখানে পড়ে আছি জিজ্ঞেস করতে আমি ব্যাপারটা এড়িয়ে গিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে পড়ি হসপিটালের উদ্দেশ্যে। হসপিটালে পৌঁছতেই খবর পাই আশরাফুল সাহেবের সেই ম্যাসিভ হার্ট অ্যাটাক হয়েছিল। রোগী বেশিক্ষণ সময় দেয়নি, মারা গেছেন। ওনার কি সত্যি স্বাভাবিক মৃত্যু ছিল নাকি এর পেছনে কোনো রহস্য লুকিয়ে আছে বুঝতে পারছিলাম না। দেখলাম আশরাফুল সাহেবের বাড়ির লোকেরা আমার সঙ্গে তেমন কথা বলছেন না। সিকিউরিটি ইনচার্জ সঙ্গে এসেছিলেন। ওনার কাছ থেকে জানতে পারি আমাদের কাজের সাইটে যে সমস্ত অস্বাভাবিক ঘটনা ঘটে যাচ্ছে কয়েকদিন ধরে, এবং সেই তাবিজগুলো বেরোনোর পর থেকে আশরাফুল সাহেবের পরিবার সন্দেহ করছেন যে আমি নাকি কালো জাদু করেছিলাম আশরাফুল সাহেবকে পার্টনারশিপ থেকে সরানোর জন্য। কথাগুলো শুনে আমি ভীষণ কষ্ট পাই, তবুও চুপচাপ থাকি, কিছুই বলি না। ঠিক হয় আশরাফুল সাহেবের বডি বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে ওনাদের পারিবারিক কবরস্থানে দাফন করার জন্য। হসপিটাল থেকে বডি ডিসচার্জ করে বেরোতে বেরোতে বিকেল গড়িয়ে যায়। ওনাদের পরিবারের অনিচ্ছা সত্ত্বেও আমি ম্যানেজার সাহেব সহ সিকিউরিটি ইনচার্জ আমরাও যাই আশরাফুল সাহেবের জানাজায়। আমরা অ্যাম্বুলেন্স নিয়ে বসার ঠিক মিনিট 5 পরে হসপিটালের স্টাফ লাশের কফিন তুলে দিয়ে যায় গাড়িতে। ওনার পরিবারের লোকেরা অন্য গাড়িতে ছিল। যতক্ষণে আমরা উটি বেরোলাম ততক্ষণে সন্ধ্যা রাত্রির কোলে ঢলে পড়েছে। পাহাড়ি রাস্তা, সেদিন বিকেলের দিকে মেঘও করেছিল হালকা, যা সন্ধ্যা গড়াতে না গড়াতেই ঘন ঘন গর্জন সহ বজ্রপাত ঘটাচ্ছিল। বৃষ্টি নামলো বলে আমরা সবাই চুপচাপ গাড়ির মধ্যে বসছিলাম। উটি থেকে বেঙ্গালুরু প্রায় 250 কিলোমিটারের ওপরে, পৌঁছাতে অনেকটা রাত হয়ে যাবে। একে তো পাহাড়ি রাস্তা, তার উপর আকাশের যা অবস্থা, বৃষ্টি অবশ্যম্ভাবী। তখন বোধ হয় রাত 9:30 মতো হবে। হঠাৎ অনুভব করলাম আমাদের অ্যাম্বুলেন্সটা কিছুটা স্লো হয়ে গেল। এর ফলে সামনের আশরাফুল সাহেবের পরিবারের গাড়িটা এগিয়ে গিয়ে ধীরে ধীরে অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আমি ড্রাইভারকে জিজ্ঞেস করলাম। ড্রাইভার জানায় বুঝতে পারছি না, মনে হচ্ছে গাড়িটা হঠাৎ কেমন যেন ভারী লাগছে। এক্সেলারেটরে যতই চাপ দিই না কেন স্পিড উঠছে না। বুকের মধ্যে হঠাৎ খুব ভয় অনুভব করলাম। বুঝতে পারছি না কি হচ্ছে। চারিদিকে ঘন অন্ধকার জঙ্গল, গাড়ি ধীরে ধীরে এগোচ্ছিল। আমি চুপচাপ জানলা দিয়ে বাইরে জঙ্গলের দিকে তাকিয়ে ভাবছিলাম কি হচ্ছে এসব। এমন সময় হঠাৎই অনুভব করলাম মনে হচ্ছে কয়েক জোড়া সবুজ চোখ আমাদের গাড়ির গতির সঙ্গে সঙ্গে জঙ্গলের ভেতর দিয়ে দৌড়ে যাচ্ছে। ব্যাপারটা চোখের ভুল ভেবে একটু চোখ কচলে আবারও দেখি কেউ নেই। ভাবলাম মনের ভুল। ঠিক সেই মুহূর্তে আচমকাই অ্যাম্বুলেন্সের ওপর কিছু একটা পড়ার অনুভব করলাম। গাড়িটা বেশ খানিকটা নড়ে উঠলো। সবাই আঁতকে উঠি। সিকিউরিটি ইনচার্জ সঙ্গে সঙ্গে ড্রাইভারকে বলে উঠল, ড্রাইভার জি, যা হয়ে যাক না কেন গাড়ি যেন কোনো মতে থামাবেন না। ঠিক সেই মুহূর্তে মনে হলো অ্যাম্বুলেন্সের ছাদের ওপর থেকে ঘর ঘর গর্জন ভেসে আসছে। এমন সময় বজ্রবিদ্য সহ আবারও মুষলধারে বৃষ্টি শুরু হলো। বৃষ্টির গতি এতটাই ছিল যে গাড়ির সামনে প্রায় কিছু দেখাই যাচ্ছিল না। তবু আমরা ধীরে ধীরে যাচ্ছিলাম। খানিক বাদে হঠাৎই আতঙ্কে শিউরে উঠি। কফিনের মধ্যে ঢিপ ঢিপ শব্দ হচ্ছে। এ কি করে সম্ভব? ঠিক সেই মুহূর্তে অ্যাম্বুলেন্সের পেছনের কাঁচ বেয়ে একটি কালো লোমশ হাত ধীরে ধীরে নেমে আসছিল। উফ, কি বিভৎস! এদিকে তখন ঢিপ ঢিপ শব্দের পরিবর্তে কফিনের ভেতর থেকে অহরহ নিঃশ্বাসের শব্দ ভেসে আসছিল। ব্যাপারটাতে যে আমি ব্যথিত, সিকিউরিটি ম্যানেজার সবাই অনুভব করছিল তা বুঝতে পারলাম। ড্রাইভার রীতিমতো কাঁপছে দেখে সবাই যে যার মতো নিজ নিজ সৃষ্টিকর্তার নাম জপতে লাগলাম। আমিও দোয়া পড়ছিলাম। কয়েকটা সূরা আওড়ানোর পরেই সবকিছু স্বাভাবিক হয়ে গেল। বৃষ্টি তখনও অঝরে ঝরছে। আর কিছুক্ষণ পর রাস্তায় একটি বাঁকে টার্নিং নেওয়ার সময় দেখি হঠাৎ একটি সাদা অবয়ব রাস্তার মাঝে চলে যায়। দেখে ড্রাইভার রীতিমতো সজোরে ব্রেক করে, ফলে গাড়ি নিয়ন্ত্রণ হারায়। রাস্তার পাশের একটি গাছে গিয়ে হালকা ধাক্কা মারে। ব্যাপারটা এতটাই আকস্মিকভাবে হয়ে যায় যে কিছুই বুঝতে পারছিলাম না কি হলো। ড্রাইভারকে জিজ্ঞাসা করতে যাব, এমন সময় অ্যাম্বুলেন্সের পেছনের দরজাটা খুলে যায় এবং আচমকাই কফিনটা নিজে থেকে স্লিপ করে বেরিয়ে যায়, হাতকুড়ির মতো দূরে চলে যায়। সঙ্গে সঙ্গে বৃষ্টি ভেজা অন্ধকার জঙ্গলের বুক চিরে কয়েক জোড়া সবুজ চোখ ধীরে ধীরে বেরিয়ে আসে। সিকিউরিটি ইনচার্জ
তার নার্ভ ভীষণ শক্ত। তিনি এক মুহূর্ত দেরি না করে চেঁচিয়ে ওঠেন, তাড়াতাড়ি করুন, খুব বিপদ হয়ে যাবে, চলুন সবাই মিলে তাড়াতাড়ি কফিনটা গাড়িতে তোলার ব্যবস্থা করি। আমরা বাকিরা আতঙ্কে ঘোরের মধ্যে ছিলাম। সিকিউরিটি ইনচার্জের চেঁচিয়ে ওঠাতে ঘোরটা কেটে যায় সঙ্গে সঙ্গে, এবং অ্যাম্বুলেন্স থেকে নেমে সবাই দৌড় দিয়ে কোনো রকমের কফিনটাকে ঠেলে গুটিয়ে আবারও গাড়িতে তুলি। এবার সিকিউরিটি ইনচার্জ ড্রাইভারকে সরিয়ে নিজেই ড্রাইভিং সিটে বসে এবং গাড়ি স্টার্ট দেয়। এরপর আর কোনো রকমে ওখান থেকে আমরা বেরিয়ে আসি। যতক্ষণে আমরা আশরাফুল সাহেবের পরিবারের দেওয়ার ঠিকানা মতো জায়গায় হাজির হই, ততক্ষণে রাত গভীর, বৃষ্টিটা থেমেছে। সেখানে পৌঁছানোর পর নিয়ম মাফিক আশরাফুল সাহেবের বডি কবরস্থ করা হয়। আর কোনো ঝামেলা হয়নি। পরদিন সকালে আমরা সবাই উটি ফিরে আসি। 2 দিন কেটে যায়। একদিন সন্ধ্যাবেলা আবারও ঠং ঠং জেনারেটর রুমের কাছ থেকে পূর্ব পরিচিত সেই ভয়ঙ্কর শব্দটা ভেসে আসে। এবারে সিকিউরিটি ইনচার্জকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে সেখানে যেতেই আমরা দুজন আতঙ্কে কাঠ হয়ে যাই। দেখি জেনারেটর রুমে একটি কবর অলরেডি রেডি এবং একটি কবর খুঁড়ছে বুড়োটা। আমরা চিৎকার করার সাথে সাথে বুড়োটা ভয়ঙ্কর ফ্যাঁস ফ্যাঁসে শব্দে বলে ওঠে, আশরাফুলকে তো শুইয়ে দিয়েছি, দেখ তো নাতি এই কবরের সাইজটা তোর মতো কিনা। সিকিউরিটি ইনচার্জ দিকবিদিক জ্ঞান হারিয়ে কয়েকটা গুলি ছুড়ে, কিন্তু কোনো ফল হয় না। সেই অস্বাভাবিকতা সহ্য করতে না পেরে আমরা পাগলের মতো সেখান থেকে ছুটে বেরিয়ে আসি। এই ছিল ঘটনা। এদিকে আয়ার সাহেবের সঙ্গে কথায় কথায় সবকিছু জানতে পারি। ও আমাকে আপনার কথা বলে এবং আমিও জানতে পারি আয়ার সাহেবের সঙ্গে ঘটে যাওয়া সে বিভৎস ঘটনা। এবার আপনি কিছু করুন, এই ভয়ঙ্কর পরিস্থিতি থেকে দয়া করে আমাকে বের করুন। এই বলে রিয়াজুল সাহেব থামেন। সাব্বিরজি বেশ খানিকক্ষণ গম্ভীর হয়ে চিন্তা করার পর রিয়াজুল সাহেব ও আয়ার সাহেবের উদ্দেশ্যে বলেন, ঠিক আছে, আপনারা আজকে আসুন, আমি পরশু যাব আপনাদের সাইটে। ইনশাল্লাহ আল্লাহর উপর ভরসা রাখেন, সবকিছু ঠিক হয়ে যাবে। এরপর ওনাদের বিদায় দিয়ে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে স্মরণ করেন। জিয়াউদ্দিন সাহেব এসে সমস্ত ব্যাপার শুনে বেশ চিন্তিত হয়ে পড়েন। খানিকক্ষণ চুপ থেকে সাব্বিরজিকে বলেন, ব্যাপারটা খুবই অদ্ভুত। যদি আশরাফুল সাহেব বেঁচে থাকতেন তাহলে হয়তো আমি এটাই সন্দেহ করতাম যে ব্যবসার অংশীদার সরিয়ে দেওয়ার জন্য ওনারা কোনো কালো জাদু করেছেন, কিন্তু উনি নিজেও মারা গেছেন। এদিকে আবার ওনার পরিবার রিয়াজুল সাহেবের উপরে সন্দেহ করছে। ব্যাপারটা যতটা স্বাভাবিক মনে করা হচ্ছে ততটা কিন্তু নয়, খুব জটিল মনে হচ্ছে। ঠিক আছে, তুমি সাবধানে থেকো। পরশু যখন ওখানে যাবে চারিদিকটা ভালো করে নজর রেখো। আমি এখানকার একজন স্থানীয় জিন পরিবারের সঙ্গে দেখা করে দেখি কিছু খবর পাওয়া যায় কিনা। তারা 1000 বছর ধরে এলাকায় বাস করছে। আমি এখন আসছি, আল্লাহ হাফিজ। জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পর সাব্বিরজি নিজের দৈনন্দিন কাজের মধ্যে ব্যস্ত হয়ে পড়লেও রিয়াজুল সাহেবের ব্যাপারটা তাকে বেশ ভাবাচ্ছিল। এর ঠিক একদিন পর কিছু কাজ সেরে যতক্ষণে সাব্বিরজি গান্ধীপট্টি পৌঁছালেন ততক্ষণে বিকেল গড়িয়ে এসেছে। রিয়াজুল সাহেব আগেই জানিয়েছিলেন যে এইসব অতি প্রাকৃতিক ঘটনার পর ওয়ার্কাররা কাজ ছেড়ে চলে যায়। শুধু সিকিউরিটি ইনচার্জ রিয়াজুল সাহেবের জোরাজুরিতে নিচে গ্রামের কাছ থেকে চেক পয়েন্টে কোনো রকমে থাকে। সেখানে গিয়ে সিকিউরিটি ইনচার্জের সঙ্গে দেখা করার পর চাবি দিয়ে সে জানায় যে কোনো মতে ওপরে যাবে না। অগত্যা সাব্বিরজি একাই হাঁটতে শুরু করলেন। কাজের সাইটটা খুব একটা বেশি দূরে নয়, গান্ধীপট্টি এলাকা থেকে অল্প কিছুটা চড়াইয়ের দিকে। সাব্বিরজি হাঁটা শুরু করার মিনিট 5 মধ্যেই অদ্ভুতভাবে অন্ধকার নেমে আসে। সাথে টর্চ লাইট ছিল, তসবিটাও পকেটে ছিল, তাই ব্যাপারটাকে গুরুত্ব না দিয়ে চুপচাপ হাঁটছিলেন। কয়েক মুহূর্ত যেতে না যেতেই সাব্বিরজি হঠাৎই পেছনে শুকনো পাতার উপর মচমচ শব্দ অনুভব করলেন। ওনার বুঝতে বাকি ছিল না এটা কোনো অশরীরী ওনার পিছু নিয়েছে। সাব্বিরজি কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে কয়েকটি সূরা আউড়ে পেছনে না তাকিয়ে আবারও চলতে থাকেন। খানিক বাদে মচমচ পাতার শব্দে সাথে কয়েকটি গর্জন ভেসে আসে। সাব্বিরজির শরীর হঠাৎই কেমন যেন কাঁটা দিয়ে ওঠে। মুহূর্তে নিজের স্নায়ুকে শক্ত করে দাঁড়িয়ে সূরা ফালাক আর নাস পড়ে পেছনে ঘুরে দৃঢ়স্বরে বলেন, যে বা যারা পেছনে রূপ নিয়েছ তোমরা নিশ্চয়ই জানো আমি কে। যদি নিজেদের ভালো চাও তো চুপচাপ কেটে পড়ো, নইলে কিন্তু ফল ভালো হবে না। এর কয়েক মুহূর্ত পরেই সেই মচমচ পাতার শব্দ এবং গর্জন কোনো কিছুই আর ভেসে আসছিল না। অন্ধকারটা ধীরে ধীরে গাঢ় হচ্ছিল। সাব্বিরজি ইলেকট্রিক টর্চ লাইট মেরে চুপচাপ হাঁটছিলেন। দুপাশে সারি সারি পাহাড়ি লম্বা লম্বা গাছ রুদ্ধশ্বাসে কোনো কিছু অজানা আতঙ্ককে চুপচাপ মাথায় নিয়ে দাঁড়িয়ে আছে। ঘুটঘুটে অন্ধকার তার বুক চিরে সাব্বিরজি টর্চ লাইটের ক্ষমতা সম্পন্ন আলোর সামনের দিকে
এগিয়ে যাচ্ছেন। কয়েক মুহূর্ত যাওয়ার পর সাব্বিরজি গাছের উপর সাদা একটা কিছু ঝুলে থাকতে দেখেন। মুহূর্তের মধ্যেই এক এক করে সেই সাদা মূর্তির মতো অবয়ব সংখ্যায় বেড়ে পরপর সারিবদ্ধ হয়ে গাছের উপর ঝুলে থাকে। এদিকে কয়েক পা এগোতে না এগোতেই সাব্বিরজি শুনতে পেলেন গাছে ঝুলে থাকা অবয়বগুলো গোঁ গোঁ করে কিছু একটা বলছে, সম্ভবত আরবি ভাষায়, যার বাংলা অনুবাদ করলে দাঁড়ায় ওরা বলছে যে ওরা মুকবিনের গোলাম। সাব্বিরজি গুরুত্ব না দিয়ে আবারও কয়েকটি সূরা পড়ে চুপচাপ হাঁটতে থাকেন। এই সময় রিয়াজুল সাহেবের ফ্যাক্টরির সাইটের গেটের সামনে পৌঁছাতেই সঙ্গে সঙ্গে অন্ধকার থেকে একটি পাগল বয়স্ক বুড়ো ছুটে আসে এবং আবোল তাবোল বলতে থাকে। তার মধ্যে যেটুকু বোঝা যায়, বুড়োটা অনবরত বাধা দিচ্ছিল সাব্বিরজিকে ভেতরে যেতে। ঠিক সেই মুহূর্তে হঠাৎই পেছন থেকে বেশ কিছু শব্দ ভেসে আসে, আর সেই সঙ্গে সেই অবয়বগুলো উঠতে উঠতে সাব্বিরজির দিকে এগিয়ে আসে। সাব্বিরজি আসন্ন বিপদ আন্দাজ করে তসবিটা বের করার আগেই অবয়বগুলো ঝাঁপিয়ে পড়ে সাব্বিরজির ওপর। অপর দিক থেকে ঘর ঘর শব্দ আর গর্জন, কয়েকটা নেকড়ে বা হায়না গোছের বিশালাকার জন্তু ঝাঁপিয়ে পড়ে সাব্বিরজির ওপর। এরপর আর কিছু মনে নেই সাব্বিরজির। ঘুমটা ভাঙে জানালা দিয়ে আসা সকালের স্নিগ্ধ মিষ্টি রোদে। উঠতে গিয়ে সাব্বিরজির মাথায় খানিকটা ব্যথা অনুভব করেন, কিন্তু বুঝতে পারছিলেন না হঠাৎ করে ব্যথা কেন করছে। যাই হোক, বিষয়টা তিনি আর গুরুত্ব না দিয়ে স্বাভাবিক কোনো ব্যথা ভেবে ওনার চাকর নাইডুকে ডাক দেন এবং চায়ের অর্ডার দিয়ে ফ্রেশ হতে চান। কিছু একটা তিনি ভুলে গেছেন, বুঝতে পারছিলেন, কিন্তু সেটা যে কি তা কোনো মতেই মনে করতে পারছেন না। ফ্রেশ হয়ে এসে সোফায় চা খেতে খেতে সকালে খবরের কাগজের পাতা উল্টাতে উল্টাতে দেখেন দ্বিতীয় পাতার হেডলাইনে লেখা, গতকাল রাতে উটির গান্ধীপট্টি এলাকায় জঙ্গল লাগোয়া একটি কনস্ট্রাকশন সাইটে একজন সিকিউরিটি ইনচার্জের কাঁটা ছেঁড়া মৃতদেহ পাওয়া যায়। পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায় এটি কোনো জঙ্গলি নেকড়ের কাজ। সকালে স্থানীয় বাসিন্দারা প্রথমে লাশটিকে শনাক্ত করে পুলিশকে খবর দেয়। এই নিয়ে সেই কনস্ট্রাকশন সাইটে কয়েক সপ্তাহ ব্যবধানে পরপর 2টি মৃত্যু ঘটে নেকড়ের আক্রমণে। পুলিশ আপাতত সেই কনস্ট্রাকশন সাইটটিকে ডেঞ্জার জোন হিসেবে ঘোষণা করেছে এবং সেখানকার কাজ বন্ধ করে দিয়েছে। কিসব হচ্ছে উটিতে? উটির মতো এরকম শান্তিপ্রিয় জায়গায় হঠাৎ করে নেকড়ে আক্রমণ সাব্বিরজিকে বেশ ভাবিয়ে তুলছিল। এদিকে তখনও পর্যন্ত তিনি কিছু একটা মনে করতে পারছিলেন না। খানিক বাদে নাইডুকে ডাক দেন এবং চেঁচিয়ে বলেন, কি ব্যাপার নাইডু, আজ এক কাপ চাও কি পাওয়া যাবে না? বলতে বলতে সাইড টেবিলের দিকে নজর যেতে চমকে ওঠেন সাব্বিরজি। পরপর 3টে কাপ রাখা আছে। মানে? ততক্ষণে নাইডু এসে ভয়ে ভয়ে জানায়, স্যার সকাল থেকে এই নিয়ে 3 কাপ চা খেলেন, অথচ বলছেন আমি চা দেইনি। আজ কি হয়েছে আপনার? আরো 1 কাপ চা দেব? কি হচ্ছে এসব? পরপর 3 কাপ চা খেয়েছেন, অথচ সাব্বিরজির কিছু মনে নেই। ঠিক সেই সময় ফোনটা বেজে ওঠে। সাব্বিরজি কিছুটা লজ্জিত হয়ে আর চা খাবেন না বলে নাইডুকে ফিরিয়ে দিয়ে ফোনটা রিসিভ করতেই অপর দিক থেকে একটি আতঙ্কিত কণ্ঠস্বর ভেসে ওঠে। হ্যালো সাব্বিরজি, সকালের খবরটা পড়েছেন? সিকিউরিটি ইনচার্জ মারা গেছেন। ওই শয়তান আরো একটা প্রাণ নিল। কিছু একটা ব্যবস্থা করুন তাড়াতাড়ি। এমনিতেই পুলিশ কাজের সাইট বন্ধ করে দিয়েছে। আমি শেষ হয়ে যাব। আর একটা সমাধান করুন। হ্যালো, আপনি কি শুনতে পাচ্ছেন? সাব্বিরজি ভীষণভাবে চমকে যান এবং বিস্ময়ের কণ্ঠে বলে ওঠেন, হ্যালো, কে বলছেন? আপনাকে ঠিক চিনতে পারলাম না, কে বলুন তো? হ্যাঁ, এরকম একটা খবর এইমাত্র পড়লাম, কিন্তু আপনি কে? কি সব বলছেন কিছুই বুঝতে পারছি না। কে শয়তান? সঙ্গে সঙ্গে ফোন কলে থাকা ব্যক্তিটি উদ্বেগের স্বরে আবারও বলে উঠল, কি আপনি আমাকে চিনতে পারছেন না? আমি রিয়াজুল ইসলাম বলছি, শেখ রিয়াজুল ইসলাম, কৃষ্ণমূর্তি আয়ারের বন্ধু। 3 দিন আগেই তো আপনার সঙ্গে দেখা করে সমস্ত ব্যাপার খুলে বললাম। আপনি কি আমার সঙ্গে ঠাট্টা করছেন? সাব্বিরজি রীতিমতো ঘাবড়ে যান। সত্যি তো, আয়ের সাহেবকে তিনি চেনেন, তার মানে লাস্ট 3 দিন ধরে তার জীবনে ঘটা কোনো কিছুই তার মনে নেই। এও কি সম্ভব? তবুও ফোনের অপর পাশের ব্যক্তিটিকে বুঝতে না দিয়ে কোন রকমে ঠিক আছে আমি দেখছি বলে ফোনটা রেখে দেন। এবার খুব চিন্তায় পড়ে যান সাব্বিরজি। তার মানে তার ডিমনেশিয়া হয়েছে, ভুলে যাওয়া রোগ। তাহলে শুধু 3 দিন কেন, বাকি অতীতের কথা কেন তার মনে আছে? এবং এমনকি 3 দিন আগের সমস্ত স্মৃতি তার মেমোরিতে পরিষ্কার। ঠিক সেই মুহূর্তে সাব্বিরজির দিন কয়েক আগে দেখা তার একটি স্বপ্নের কথা মনে পড়ে যায়। স্বপ্নে তিনি দেখেন আচমকাই তার স্মৃতিশক্তি লোপ পায়। সেই স্বপ্নই যে এখন বাস্তবে পরিণত হবে সেটা তিনি ভাবেননি। তিনি নিজেই একজন মনোরোগ বিশেষজ্ঞ, অথচ এর কোনো কিছুই কিনারা করতে পারছিলেন না। খেয়াল করলেন এই জন্য সকাল থেকে সাব্বিরজি কিছু একটা মনে করতে চাইছেন, কিন্তু পারছেন না। যেন কেউ সুপরিকল্পিতভাবে ওনার জীবনে তার গত 3 দিনের সমস্ত স্মৃতি
মুছে দিয়েছে। আচ্ছা, লোকটা তো আয়ার সাহেবের কথা বলছিল। সাব্বিরজি সঙ্গে সঙ্গে কথা বলে ওঠেন এবং তৎক্ষণাৎ আয়ার সাহেবকে ফোন লাগান। এরপর আয়ার সাহেবের সাথে কথা বলে সাব্বিরজি ভীষণ অবাক হয়ে যান। সত্যিই তারা 3 দিন আগে এসেছিলেন ওনার বন্ধু রিয়াজুল সাহেবের কাজের সাইটে নানা রকম অতি প্রাকৃতিক সমস্যার সমাধানের জন্য তার কাছে এসেছিলেন এবং তার কথা মতো সাব্বিরজি গতকালই জায়গায় যাওয়ার কথা ছিল। সাব্বিরজি মনে করে উঠলেন, তার মানে আমি কি সত্যি গিয়েছিলাম গতকাল এবং ওখানে কি কিছু ঘটেছে যার জেরে আমি সবকিছু ভুলে গেছি। সাব্বিরজি সব ভাবছিলেন, ঠিক সেই মুহূর্তে জিয়াউদ্দিন সাহেব ঘরে আসেন আর তখনই সাব্বিরজি ঝটকাটা খান। এত বছরে এই প্রথম হঠাৎই উনি জিয়াউদ্দিন সাহেবকে মুহূর্তের জন্য চিনতে পারছিলেন না। বিস্ময়ে কিছুটা বলতে যাবেন, তার আগে জিয়াউদ্দিন সাহেব অবাক হয়ে পরিস্থিতিটা বুঝতে পেরে কয়েকটা সূরা পড়ে সাব্বিরজির মাথায় হাত বুলিয়ে সাময়িকভাবে ওনার স্মৃতিশক্তি ফেরান এবং বলেন, আমি জিয়াউদ্দিন মোহাম্মদ আলী, এবার চিনতে পারছো? ততক্ষণে সাব্বিরজি জিয়াউদ্দিন সাহেবকে চিনতে পেরেছেন, কিন্তু বাকি আর কোনো কিছু মনে করতে পারছেন না। ঠিক তখনই জিয়াউদ্দিন সাহেব বলেন, গত রাতে তোমার উপরে হামলা হয়েছিল, তসবিটা বের করার আগে আক্রমণ করে, কিন্তু স্মৃতিশক্তি চলে যাওয়াটার কারণ যেটা কি বুঝতে পারছি না। ওরা তোমার কোনো ক্ষতি করার আগেই আমি তোমাকে সেখান থেকে নিয়ে আসি, এটুকু বুঝতে পারছি এটা কোনো একটি ভয়ঙ্কর শয়তান জিনের কাজ। কিভাবে, কি ধরনের আক্রমণ, তোমাকে যা করেছে তা আমি ঠিক বুঝতে পারছি না। এদিকে তোমার চিৎকার শুনে সিকিউরিটি ইনচার্জ তোমাকে বাঁচাতে যতক্ষণে ওখানে আসে ততক্ষণে আমি তোমাকে নিয়ে চলে এসেছি। এর ফলে শয়তানগুলো তাকে নির্মমভাবে হত্যা করেছে। আমি খুবই দুঃখিত তাকে বাঁচাতে পারলাম না। আল্লাহ ওনাকে জান্নাত নসিব করুক। এখনো আমি এখানকার স্থানীয় আলেম প্রকৃতির জিনের পরিবারের সর্দারের সাথে দেখা করে উঠতে পারিনি। ঠিক সেই মুহূর্তে অদৃশ্য থেকে আরো একটি কণ্ঠস্বর ভেসে উঠল ঘরের ভেতর এবং ধীরে ধীরে জিয়াউদ্দিন সাহেবের মতোই আরো একজন জুব্বা পরিহিত বয়স্ক জিনের আবির্ভাব হয়। উনি উপস্থিত সবাইকে সালাম জানিয়ে নিজের পরিচয় দেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি শেখ মোহাম্মদ রহমান আলী। তোমাকে যে আক্রমণ করেছে সে কোন সাধারণ জিন নয়, সাক্ষাৎ শয়তান, ইবলিসের স্বরূপ। নাম তার মুকবিন। আজ থেকে 700 বছর আগে এই এলাকায় এসে বসবাস শুরু করে। এদের বাসস্থান ছিল পূর্বে ইরানে। মুকবিন নামটা শুনে হঠাৎ করে এক ঝলক গতরাতের ভয়ঙ্কর দৃশ্যটা সাব্বিরজির মনে পড়ে যায় এবং ধীরে ধীরে তার চোখে সবকিছু স্পষ্ট হয়। গতরাতে সে অবয়বগুলো এই নামটিই বলেছিল। এরপর আবারও রহমান বলতে থাকেন, মুকবিন মায়া জানে, মানুষের মস্তিষ্কে নিমিষেই বসে থাকতে পারে এবং তাকে বশে আনতে পারে। আজ থেকে বহু বছর আগে আমি একে শেষ করার চেষ্টা করেছিলাম, কিন্তু কোনো কারণবশত করতে পারিনি এবং পরবর্তী থেকে খোঁজার অনেক চেষ্টা করেছি, কিন্তু খুঁজে পাইনি। গতরাতে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় হঠাৎই নেকড়ের ভয়ঙ্কর অতি প্রাকৃতিক চিৎকার শুনতে পাই। সেখানে গিয়ে তোমার সহচর জিন জিয়াউদ্দিন সাহেব তোমাকে উদ্ধার করতে নিয়ে চলে আসেন, কিন্তু পেছন থেকে তাকে ডাকার ডাকার সময় পায়নি। ততক্ষণে নেকড়ে রূপী শয়তানের দল সিকিউরিটি ইনচার্জকে শিকার করে কাটা ছেঁড়া করতে শুরু করে দিয়েছে। আমাকে দেখে বিভৎস চিৎকার করে অন্ধকার জঙ্গলে তারা মিলিয়ে যায়। সেখানে গিয়ে বাতাসে বিদ্ঘুটে চামড়া পোড়া গন্ধ শুকিয়ে আমি বুঝতে পেরেছিলাম এত বছর পর আবারও সেই শয়তান দেখা দিয়েছে। রহমান সাহেবকে থামিয়ে সাব্বিরজি জিজ্ঞেস করেন, আচ্ছা কি মুকবিন, আর কি করে সে এখানে এলো এবং রিয়াজুল সাহেবের পার্টনার আশরাফুল সাহেবকে কেন হামলা করে মারলো? এবং এক এক করে গত রাতে ঘটা সমস্ত ঘটনা রহমান সাহেবকে খুলে বলতে বলেন। উত্তরে রহমান সাহেব বলেন, আশরাফুল সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল, তবে শয়তানটা ঠিক কি উদ্দেশ্যে ওখানে উপস্থিত হয়েছে তা আমি জানি না। পরে খোঁজ নিয়ে জানাবো। এখন হাতে সময় একটুও নেই। এটুকু বুঝতে পারছি শীঘ্রই শয়তানটাকে শেষ করতে না পারলে সামনে বড় কোনো বিপদ। মুকবিন যেখানে একবার যায় সম্পূর্ণ নিঃশেষ করে দেয়। আর তোমার কথা মতো গত রাতে তোমাকে যে পুরোটা বাধা দিচ্ছিল সে কে বা কি তাও তোমরা পরে জানবে। এখন একদম সময় নেই হাতে। আমি সামগ্রী জোগাড় করতে যাচ্ছি। আজ মাগরিবের পর থেকেই আমাদের কাজে নামতে হবে এবং ফজরের আগে তাকে দমন করতেই হবে। যদিও মাগরিবের পর থেকে ফজরের আগে পর্যন্ত তার ক্ষমতা সব থেকে বেশি থাকে, কিন্তু রাতে ছাড়া তাকে দিনে কখনোই খুঁজে পাওয়া যাবে না। তাই যা কিছু করার আন্দাজ আজ রাতেই করতে হবে। এরপর রহমান সাহেব জিয়াউদ্দিন সাহেবকে একটু আড়ালে ডেকে কিছু কথা বলে অদৃশ্য হয়ে যান। খানিক বাদে জিয়াউদ্দিন সাহেব ফিরে এসে সাব্বিরজিকে আশ্বস্ত করে বলেন, তোমার মস্তিষ্কে এখনো ওই শয়তানের বসে আছে, তাই হতে পারে কিছুক্ষণ পর তুমি সকালে শোনা সমস্ত ঘটনা ভুলে যাবে। চিন্তা করো না, সবকিছু ঠিক হয়ে যাবে। আমি রহমান সাহেবের কথা মতো কয়েকটা কাজ গুছিয়ে আসছি। তুমি আজ কোনো মতেই ঘর থেকে বেরোবে না আমি না আসা পর্যন্ত। খাওয়া দাওয়া করে বিশ্রাম করো। মাগরিবের পর
আমি তোমাকে সঙ্গে নিয়ে যাব সেই জায়গায়, তারপর কি করতে হবে সেখানে জানাবো। এই বলে জিয়াউদ্দিন সাহেব চলে যান। জিয়াউদ্দিন সাহেব চলে যাওয়ার পর হঠাৎ মাথার ভেতর ভীষণ যন্ত্রণা অনুভব করেন সাব্বিরজি। সঙ্গে সঙ্গে মাথাটা ধরে সোফায় একটু গা ভাসিয়ে দেন। কয়েক মুহূর্ত পর আবার সবকিছু স্বাভাবিক হয়ে যায়। কিন্তু কিছুক্ষণ আগে জিয়াউদ্দিন সাহেব ও রহমান সাহেব যা কিছু বলে গেছেন তা সবই ভুলে গিয়েছিলেন তিনি। স্বাভাবিকভাবেই নিজের প্রাত্যহিক কাজগুলো করছিলেন তিনি। দেখতে দেখতে বিকেল গড়িয়ে যায়। এমন সময় জিয়াউদ্দিন সাহেব আশায় তিনি আবারও চমকে যান। জিয়াউদ্দিন সাহেবের বুঝতে বাকি ছিল না যে সাব্বিরজি আবারও ভুলে গেছেন। তিনি পুনরায় কয়েকটি সূরা পড়ে তার মাথায় হাত বুলিয়ে দিতে সকালের সমস্ত ঘটনা মনে পড়ে যায় সাব্বিরজির। এরপর রাতের সমস্ত পরিকল্পনা এক এক করে সাব্বিরজিকে বুঝিয়ে দেন জিয়াউদ্দিন সাহেব এবং বলেন, মাগরিবের পর রহমান সাহেব আমাদের সঙ্গে সেই জায়গার সীমানা দেখা করবেন। বিকাল যতই সন্ধ্যার দিকে গড়ালো, সময় ততই রুদ্ধশ্বাসে কাটতে লাগলো। সাব্বিরজি ঘন ঘন মাথার যন্ত্রণা অনুভব করছেন আর থেকে থেকে ভুলে যাচ্ছিলেন এবং পুনরায় জিয়াউদ্দিন সাহেব তার স্মৃতিশক্তি ফিরিয়ে আনছিলেন। এইভাবে বেশ কয়েকবার ঘটার পর মাগরিবের আজান দেয়। ওনারা নামাজ আদায় করে একসঙ্গে সেই জায়গায় যান। ততক্ষণে সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব গান্ধীপট্টির জঙ্গলের সীমানায় পৌঁছান। ততক্ষণে ঈশার নামাজ হয়ে গেছে। সেখানে গিয়ে দেখেন রহমান সাহেব ইতস্তত করছেন। তাদেরকে দেখে উদ্বিগ্ন কণ্ঠে বলে ওঠেন, কোথায় ছিলেন আপনারা? হাতে খুব একটা সময় নেই আমাদের, তাড়াতাড়ি সবকিছু করতে হবে। রহমান সাহেবের কথা মতো জিয়াউদ্দিন সাহেব তাড়াতাড়ি জায়গাটি কাঁটাতারের বেড়ার চারিদিকে সীমানায় 4 গোছা ধূপের কাঠি, 4টি মোমবাতি জ্বালিয়ে দেন এবং সমগ্র সীমানায় রহমান সাহেবের আনা একটি বিশেষ আতর ছিটিয়ে দেন। সঙ্গে সঙ্গে আশেপাশের জঙ্গল থেকে সহস্র নেকড়ে বা হায়নার চিৎকার ভেসে আসতে থাকে এবং আশেপাশের ঝোপঝাড় জঙ্গলের গাছে একে একে সেই সাদা অবয়বগুলো ঝুলন্ত অবস্থায় দেখা যায়। এদিকে সঙ্গে সঙ্গে কাজের সাইডে দূরে ক্ষীণ ও পশ্চিম কোণায় ঠং ঠং শব্দ ভেসে আসে, ঠিক যেরকমটা রিয়াজুল সাহেব বলেছিলেন। রহমান সাহেব আবে জমজমের পানির সাথে কিছু একটা মিশিয়ে ততক্ষণে সাব্বিরজিকে খাইয়ে দিয়েছেন। তার ফলে সাব্বিরজির ঘন ঘন যে মাথার যন্ত্রণা অনুভব করছিলেন সারাদিন ধরে সেটা সম্পূর্ণ কেটে যায় এবং সেই সঙ্গে ঘন ঘন স্মৃতি হারিয়ে ফেলার সেই সমস্যাটাও কেটে যায়। এরপর রহমান সাহেব সাব্বিরজির হাতে একটি পুটলি ধরিয়ে দেন এবং বলেন, সাব্বির, এর মধ্যে পবিত্র আবে জমজমের পানি, ইরান থেকে আনা এক ধরনের বিশেষ মাটি ও মদিনা থেকে আনা একটি বিশেষ আতর আছে। তুমি আল্লাহর একজন পাক বান্দা, এই কাজটা তোমাকেই করতে হবে। এটুকু তো তুমি নিশ্চয়ই বুঝতে পারছো মাকবিন কতটা শক্তিশালী। আমরা আল্লাহর নেক বান্দা হয়েও সরাসরি ওর কিছু করতে পারছি না। আমাদের এরকম আল্লাহ সাচ্চা পাক ইনসানের দরকার এই শয়তানকে খতম করতে, তাই তোমাকে প্রয়োজন। আর একটা নিশ্চয়ই তুমি আন্দাজ করতে পেরেছো যে শয়তানটা ভেতরে বন্দি থাকা সত্ত্বেও বাইরে ওর মায়া প্রভাবে অজস্র শয়তান কারিম জিনের বসে এখানে জড়ো হয়েছে। আমিও জিয়াউদ্দিন সাহেব ওদেরকে বাইরে থেকে সামলাচ্ছি, তুমি ভেতরে যাও। যেখান থেকে শব্দটা ভেসে আসছে ঠিক সেখানেই যাবে। ওখানে গিয়ে আমি যে সূরাগুলো তোমাকে শিখিয়ে দিয়েছি সেই সূরাগুলো আউড়ে একটি গণ্ডি কাটবে মেঝের মধ্যে এবং সেই গণ্ডির মধ্যে গিয়ে সূরা ফালাক আর নাস পড়ে কয়েকটা ফোঁটা আতর মেঝেতে ফেললেই দেখবে মেঝের একটি বিশেষ জায়গা, সেই জায়গায় যতটুকু সম্ভব মেঝে করার চেষ্টা করবে এবং মেঝে করা হয়ে গেলে তার মধ্যে এই মাটি, আতর এবং জমজমের পানি ঢেলে মেঝেটা বন্ধ করে দেবে। ব্যাস, তাতেই হয়ে যাবে। তবে হ্যাঁ, শয়তানটা কিন্তু তোমাকে অনেক প্রলোভন দেবে, ভয় দেখাবে। এটা জেনে রেখো, সেই গণ্ডির মধ্যে তার ঢোকার সাহস নেই, কিন্তু গণ্ডির বাইরে তুমি ভুলেও বের হও না। মাটি চাপা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তুমি দেখতে পাবে মেঝের কোনো একটা জায়গায় নিজের থেকে মাটি খুঁড়ে একটি তাবিজ ছিটকে বেরিয়ে আসছে। ওই তাবিজটা নিয়ে এসে আমাকে দেবে, আর কোনো সমস্যা থাকবে না। আমি সেটিকে ইরানের একটি বিশেষ জায়গায় নিয়ে গিয়ে জ্বালিয়ে ওর জাহান্নামের দরজা খোলার ব্যবস্থা করে দেব। সাব্বিরজি রহমান সাহেবের কথা মতো সূরা পড়ে নিজের শরীর বন্ধ করে জায়গাটা ভেতরে প্রবেশ করান এবং পেছন থেকে জিয়াউদ্দিন সাহেবকে বললেন তাসবিহটা যেন হাতে থাকে। কয়েক পা এগুতেই অজস্র চিৎকার শুনে ঘাড় ঘুরিয়ে দেখতেই সাব্বিরজি শিউরে ওঠেন। দেখেন শত সহস্র সাদা অবয়ব ভেতর থেকে আসার চেষ্টা করছে, কিন্তু কৌশলে রহমান সাহেব এবং জিয়াউদ্দিন সাহেব আটকে গেছেন। রহমান সাহেব দূর থেকে চিৎকার করে বললেন, সাব্বির, তাড়াতাড়ি করো। এরপর সাব্বিরজি ধীরে ধীরে এগিয়ে দেখলেন
জেনারেটর রুমের যত কাছেই দেখেন একটি বয়স্ক বুড়ো মেঝে জেনারেটর রুমের কাছে যেতেই দেখেন একটি বয়স্ক বুড়ো মেঝে ঘুরছে। সাব্বিজি চমকে যান। সঙ্গে সঙ্গে বিভৎস দেখতে বুড়োটা ধীরে ধীরে ঘাড় ঘোরায়। সাব্বিজিকে দেখেন সমগ্র শরীর ঝলসে যাওয়া, চামড়া গলে পড়ছে তার, চোখের জায়গায় গর্ত। বুড়োটা সঙ্গে সঙ্গে কর্কশ ফ্যাঁস ফ্যাঁসে কণ্ঠে বলে ওঠে, রহমানের বাচ্চা তোকে পাঠিয়েছে। আলেম জিন্দের সর্দার, শরীর বন্ধ করে এসেছিস, জানি কিছু করতে পারবো না, কিন্তু তুইও আমার কিছু করতে পারবি না। সাব্বিজি কয়েক মুহূর্ত ঘোরের মধ্যে চলে যান। ঘোরটা কাটার সাথে সাথেই রহমান সাহেবের কথা মতো কয়েকটা সুরা আর আতরের কয়েক ফোঁটা ছুড়ে দেন বুড়োটার দিকে। সঙ্গে সঙ্গে বুড়োরূপী অবয়বটা বিকট চিৎকার করে গায়েব হয়ে যায়। সাব্বিজি তাড়াতাড়ি মেঝেতে গন্ডি কাটতে যাবেন, এমন সময় পেছন থেকে আবারও সেই বুড়োর কণ্ঠ ভেসে ওঠে, যে নিজে এই জায়গায় আসতে পারছে না আমার জন্য, সে তোকে কি সাহায্য করবে? আমার কথা শোন, তুই যা চাইবে তাই পাবি। তুই আল্লাহর নেক বান্দা, তোর চামচাটা বা রহমান আমার কেউ কিছু করতে পারবে না। কথা শোন, ওই থলেটা আমাকে দে। তুই যা বলবি আমি তোর জন্য তাই করব। তোর এই চামচাদের থেকে আমার ক্ষমতা অনেক বেশি। দে দে বলছি। সাব্বিজি নিজের রাগ আর কন্ট্রোল করতে পারেন না। সঙ্গে সঙ্গে কয়েকটা সুরা পড়ে পেছন থেকে ঘুরে চিৎকার করে ওঠেন। পরক্ষণে সেই বিভৎস অবয়ব সাব্বিজিকে সজোরে একটি চর মারে। সাব্বিজি ছিটকে গিয়ে মেঝেদের একটা কোনায় পড়েন। তসবিটা তখন হাতে ছিল। বুড়োটা ছুটে এসে পুটলিটা ধরার আগেই সাব্বিজি তসবিটা তার সামনে ধরেন। এদিকে রহমান সাহেব দূর থেকে চিৎকার করে বলেন, তুমি কি নির্বোধ? তোমাকে বলেছি গন্ডি কেটে তারপরে ভেতরে ঢুকে সূরা পড়তে। তুমি গন্ডি না কেটে সূরা পড়ছো কেন? সাব্বিজি সঙ্গে সঙ্গে নিজের ভুল বুঝতে পেরে তৎক্ষণাৎ নিজের মধ্যে একটা গন্ডি কাটেন এবং তার মধ্যে ঢুকে পড়েন। এরপর রহমান সাহেবের কথা মতো ধীরে ধীরে এক এক করে সব প্রক্রিয়া শেষ করেন। প্রথমে নিজের সঙ্গে আনা বাটালি হাতুড়ি দিয়ে আস্তে আস্তে গন্ডির ভেতর থেকে একটি গর্ত খোঁড়েন। এরপর একের পর এক ইরান থেকে আনা মাটি, মদিনা থেকে আনা আতর এবং আবে জমজমের পানি ঢেলে কয়েকটি সূরা পড়ে গর্তটা বন্ধ করে দেন। সঙ্গে সঙ্গে মেঝের দক্ষিণ পশ্চিম কোণায় মেঝে আপনা থেকে ফেটে একটি তাবিজ ছিটকে বেরিয়ে আসে। এদিকে বুড়োটা চিৎকার করে হাওয়ায় মিশে গিয়ে অদ্ভুতভাবে ধোয়া হয়ে তাবিজটার মধ্যে ঢুকে যায়। সঙ্গে সঙ্গে জায়গাটার সীমানা ভেতর থেকে ভেসে আসে অজস্র কারিঞ্জিনের মুক্তির চিৎকার। তারা আর্তনাদ করতে করতে একে একে হাওয়ায় মিলিয়ে যেতে থাকে। সাব্বিজি ছুটে বাইরে বেরিয়ে আসেন। এসে দেখেন জিয়াউদ্দিন সাহেব মাটিতে বসে পড়েছেন। উনি বেশ খানিকটা চোট পেয়েছেন। রহমান সাহেব ক্লান্ত। রহমান সাহেব সাব্বিরজিকে দেখে বলেন, তাড়াতাড়ি তাবিজটা দাও, ফজরের আগে এর ব্যবস্থা করতে হবে আমাকে। তুমি এখন বাড়ি ফিরে যাও, কাল কথা হবে। এরপর জিয়াউদ্দিন সাহেব ও সাব্বিরজি বাসায় ফিরে আসেন। সাব্বিরজি ও জিয়াউদ্দিন সাহেব দুজনেই ভীষণ চোট পেয়েছিলেন। সেই ভয়ঙ্কর রোমহর্ষক রাত্রির অবসাদ কাটিয়ে সময় তখন ভোরের দোরগোড়ায়। অল্প কিছুক্ষণের মধ্যেই ফজরের আজান দেবে। নামাজ আদায় করে তারা কিছুক্ষণ বিশ্রাম করেন। সকালে খানিকটা বেলার দিকে জিয়াউদ্দিন সাহেব এবং সাব্বিরজি ড্রয়িং রুমে বসেছিলেন। ঠিক সেই সময় রহমান সাহেবের আবির্ভাব হয়। সাব্বিরজি কিছু জিজ্ঞেস করার আগেই রহমান সাহেব বলেন, আমি জানি তোমার এবং জিয়াউদ্দিন সাহেবের মনের মধ্যে অনেক প্রশ্ন। কে এই মকবিন? এখানেই বা সে কি করে বন্দি? তার বন্দি থেকেও এত কিছু কিভাবে করছে? সবই এখন বলবো। সবটা শুনলে তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হবে না। আজ থেকে প্রায় ৬০-৬৫ বছর আগের কথা। জিয়াউদ্দিন সাহেবের মতো আমিও মানুষের সেবা করতাম এবং একটি বিশেষ পরিবারের সাথে যুক্ত ছিলাম। সেই পরিবারের একজনের উপরে আমি সবসময় সদয় থাকতাম। যদিও তাকে কখনো দেখা দেয়নি, তবে সে সবসময় খুব সাচ্চা বান্দা ছিল। নাম শফিউদ্দিন মোহাম্মদ। শফিউদ্দিন তখন মাদ্রাসায় পড়াশোনা করত, খুবই ভালো ছেলে। একদিন মাদ্রাসায় হুজুরের সাথে সে একটি বাসায় যায় হুজুরকে সহযোগিতা করতে। হুজুর যেখানে যাচ্ছিলেন সেখানে একজন শয়তান জিনকে ছাড়াতে যাচ্ছিলেন। একটা শয়তান জিনকে ছাড়াতে। আমি অদৃশ্য অবস্থায় শফিউদ্দিন সাহেবের সঙ্গে গিয়েছিলাম। যদিও তখন শফিউদ্দিন সাহেব জানতেন আমি তার সঙ্গে থাকি। সেখানে যাওয়ার পর সর্বপ্রথম জানতে পারি এই শয়তান মকবিন জিনের ব্যাপারে। সেখানে গিয়ে দেখি একজন গর্ভবতী মহিলার ওপর মকবিন আসর করেছে। হুজুর তার নিয়ম মেনে কিছু সূরা পড়ার পর পানি পড়ার ছিটাতেই সেই শয়তান জিন মহিলার ভেতর থেকে অদ্ভুতভাবে আমার অস্তিত্ব বুঝতে পেরে বলে ওঠে, কি হুজুর, তোর ছাত্র যে আলেম জিনদের সর্দারকে নিয়ে এসেছে, চেষ্টা করে দেখতে বল। পারবে না। হুজুর অবাক হয়ে শফিউদ্দিনের দিকে তাকান। শফিউদ্দিনও বিস্ময়ে তাকায়, কিন্তু পেছনে কাউকে দেখতে না পেয়ে রাগে চেঁচিয়ে ওঠে, কই, পেছনে তো কেউ নেই। হুজুর, শয়তানটা বোধ হয় আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করছে। বুঝতে পারছিলাম ওরা নিজেরা কোনো মতেই সেই শয়তান জিনকে বশে আনতে পারবে না। তখন আমি
নিজেই শফিউদ্দিনকে নিজের বশে আনি এবং আমি আমার এক সহকারীকে বলি আমাদের জগতে গিয়ে এই শয়তান জিনের সম্বন্ধে সমস্ত তথ্য জোগাড় করতে। এদিকে আমার বশে এসে শফিউদ্দিন একবারে ঘোরের মধ্যে গিয়ে সেই শয়তানকে এক প্রকার প্রশ্ন করা শুরু করে, কে তুমি? এই গর্ভবতী মহিলাকে কেন কষ্ট দিচ্ছ? এখান থেকে চলে যাও, নইলে কিন্তু খুব খারাপ হবে। সঙ্গে সঙ্গে মহিলার ভেতর থেকে মুকবিন ফ্যাঁস কণ্ঠে বলে ওঠে, অনেক দিন খাইনি, প্রচন্ড খিদে। সঙ্গে সঙ্গে আমার নির্দেশে শফিউদ্দিন সাহেব বিশেষ সূরা পড়তে আরম্ভ করে। এদিকে আমার সহকারী ততক্ষণে এসে আমাকে সেই শয়তান জিন মুকবিন এবং একে একে কিভাবে তাদের সম্পূর্ণ উৎপাট করা যায় সমস্ত পদ্ধতি বলে দেয়। সেই মতো আমার নির্দেশে শফিউদ্দিন মেঝেতে গন্ডি কাটা শুরু করে। এরপর গন্ডির ভেতর প্রবেশ করে মাটিতে খুঁড়তে যাবে, ঠিক সেই মুহূর্তে মুকবিন চেঁচিয়ে ওঠে, থাম 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 বলছি, মাটি কাটিস না বলছি। ওই সর্দার জীবনে তোকে কোনো সাহায্য করতে পারবে না, আমি তোকে সাহায্য করব, অনেক কিছু দেব, আমাকে ছেড়ে দে। এই প্রথম অদ্ভুতভাবে শফিউদ্দিনের ঘোরটা কেটে যায়। তার ব্যবহারে আমিও বিস্মিত হই। এমনিতে শফিউদ্দিন দয়ার শরীর জানতাম, কিন্তু সে শয়তানকে ছেড়ে দেবে সেটা জানতাম না। সেই বয়সেই শফিউদ্দিনের প্রলোভনে এসে শয়তানটার কথায় রাজি হয়ে গেলাম। ঠিক আছে, তোকে আমি ছেড়ে দেব, কিন্তু বলতে হবে তুই এই গর্ভবতী মহিলাকে চিরদিনের জন্য ছেড়ে চলে যাবি। মুকবিন মহিলাটির ভেতর থেকে যেতে রাজি হয়, চিৎকার করে শান্ত হয়ে যায়। সঙ্গে সঙ্গে মহিলাটি মেঝেতে লুটিয়ে পড়ে। সেই প্রথম আমি চমকে গিয়েছিলাম শফিউদ্দিনের ব্যবহারে। ভেবেছিলাম বাচ্চা মানুষ একজন জিনের কথা গল্পের ছলে মেনে নিয়ে একটা ভুল করে ফেলেছে। মুকবিনকে পরে কোনোদিন দেখা যাবে। হুজুর পুরো বিষয়টা দেখে খুবই অবাক হয়ে যান এবং শফিউদ্দিন ও হুজুর ওখান থেকে ফিরে আসে। এরপর কয়েক মাস কেটে যায়। শফিউদ্দিনের মাদ্রাসার তালিম খুব ভালোভাবেই চলছিল। বিভিন্ন রকমের আমল খুব ভালোভাবেই সে শিখছিল। একদিন হঠাৎই তার বোন খুব অসুস্থ হয়ে পড়ে। কোনো ডাক্তারি চিকিৎসায় তাকে সুস্থ করা যাচ্ছিল না। শেষে ওরা পাশের গ্রামের একজন কবিরাজকে ডেকে নিয়ে আসে। কবিরাজ এসে তার বোনের চিকিৎসা শুরু করে এবং জানায় যে বোনের ওপরে কালো জাদু করা হয়েছে। কে করেছে এবং তাবিজটা কোথায় আছে সেটি তখনও তারা জানতে পারেনি। এই বলে উনি চলে যান। এদিকে বোনের প্রায় মৃত অবস্থা। শফিউদ্দিন আবারও সেই কবিরাজের কাছে যায়। ততদিন আমি কবিরাজকে তাবিজটি কোথায় আছে এবং কে তার বোনের উপরে কালো জাদু করেছে তা জানিয়ে দিয়ে আসি। যেহেতু আমি নিজের থেকে সরাসরি শফিউদ্দিনকে কখনো দেখা দেইনি বা তখনও শফিউদ্দিন সরাসরি সাহায্য পাওয়ার উপযুক্ত হয়ে ওঠেনি, তাই আমি কবিরাজকে জানিয়ে দিয়ে আসায় শফিউদ্দিন সেখানে পৌঁছাতেই কবিরাজ বলে ওঠেন, আপনার সঙ্গে যিনি আছেন তিনি আজকে এসে জানিয়ে দিয়ে গেছেন সমস্ত বিষয়টা। তিনি খুবই শক্তিশালী একজন জিন সর্দার। তিনি বলেছেন আপনাদের বাসার পশ্চিম সীমানায় একটি মাটির পুতুলের ভেতরে তাবিজ রাখা আছে। যে কালো জাদু করেছে সে আপনার খুবই পরিচিত। আপনি এই সূরাটা পড়ে আপনার পরিচিতদের বাসায় ঘুরে বেড়াবেন। ঠিক যেই বাসার সামনে আপনার সমগ্র শরীর আগুনের মতো তেতে উঠবে, সেখানে আপনি জানতে পারবেন কে এই কালো জাদু করেছে। সেই মতো শফিউদ্দিন একা একা তার সমস্ত পরিবারের পরিচিত জনদের সাথে দেখা করে। ধীরে ধীরে সেই সূরা পড়ে। শেষে একজনের বাসায় গিয়ে এই সূরা আওড়াতেই তার সমগ্র শরীর তেতে ওঠে। আতঙ্কে ক্রোধে শফিউদ্দিন ফেটে পড়ে। সে আর কেউ নয়, শফিউদ্দিনের ছোটবেলার খুবই ঘনিষ্ঠ বন্ধু রফিকুল শফিউদ্দিনের বোনকে ভালোবাসত, কিন্তু রাজি না হয় এই নির্মম কালো জাদু করেছে। শফিউদ্দিন ক্রোধে ফেটে পড়ে এবং কিন্তু তখন কিছু বলে না। এরপর বাসায় ফিরে আসে। তখন সে জানতো না কিভাবে আমাকে ডাকতে হয়, তাই উন্মাদের মতো চিৎকার করে আমাকে স্মরণ করে ডাকছিল রফিকুলের সমগ্র পরিবারকে শেষ করে দেবার জন্য। কিন্তু তা অন্যায়, তাই আমি কোনোভাবে শফিউদ্দিনকে সাহায্য করিনি। পরবর্তীতে শফিউদ্দিন ক্রোধের বশে এবং প্রতিহিংসার আগুনে জ্বলতে জ্বলতে শেষে একটি অঘরী তান্ত্রিকের কাছে কালো জাদু শেখার জন্য চলে যায়। শফিউদ্দিন ভুল পথে যাওয়ায় আমি তার সঙ্গ ছেড়ে দেই। পরবর্তীতে জানতে পারি শফিউদ্দিন খুবই নিম্নমানের জঘন্য কালো জাদু শিখে রফিকুলের পরিবারের ওপর নাকি কালো জাদু করেছে এবং একে একে সেই পরিবারের সবাই মারা গেছে। খুবই কষ্ট পাই, খুবই মায়া হয় শফিউদ্দিনের উপর। এক সময় আল্লাহর নেক বান্দা ছিল। শফিউদ্দিনের বাসায় গিয়ে দেখি শফিউদ্দিন নিজে উন্মাদ হয়ে গেছে। আসলে কালো জাদু কখনো ভালো কিছু করে না। এত বছর পরে এসে জানতে পারি শফিউদ্দিন ঠিক কি কালো জাদু করেছিল। শফিউদ্দিন মুকবিনকে বশে এনেছিল কালো জাদুর মাধ্যমে এবং তাকে এই জায়গায় পাঠিয়ে বন্দি করে রেখেছিল এই পরিবারকে ধ্বংস করতে। হ্যাঁ, আশরাফুল সাহেব রফিকুল সাহেবের বংশধর। রফিকুল সাহেব আশরাফুল সাহেবের নানা। ৬০-৬৫ বছর পূর্বে এখানে রফিকুল
এখানেই রফিকুল সাহেবের বাসা ছিল, আশেপাশে ওনাদের জ্ঞাতি বর্গদের বাসা ছিল, কিন্তু এখন জায়গাটা প্রায় জঙ্গলে পরিণত হয়েছে, তাই চিনতে অসুবিধা হচ্ছিল। একটা ব্যাপার পরিষ্কার, সেই সময় এই জঘন্য কালো জাদুর জন্য রফিকুলের সমগ্র পরিবার প্রায় নির্বংশ হয়ে গিয়েছিল, এবং সেই সাথে এই মাকবিন এখানে বন্দী ছিল, যেহেতু রফিকুলের ভাতিজি আশরাফুল সাহেবের মায়ের বিবাহ ব্যাঙ্গালোরে হয় এবং তারা ব্যাঙ্গালোরে থাকতো। পরবর্তীতে এই ভিটেতে তারা কখনো আসেনি, এবং একে একে সবাই নানা রকম ব্যথিতে আশ্চর্যজনকভাবে মরে যাওয়ায় বাকি যারা বেঁচে ছিল তারা এই জায়গাটাকে ছেড়ে ছুড়ে চলে যায়। ফলে এই জায়গাটা বহুদিন ধরে পতিত জমি থেকে জঙ্গলে পরিণত হয়েছিল। পরবর্তীতে বংশধর সূত্রে আশরাফুল সাহেব এই জায়গাটি পান, পুনরায় এই জায়গায় আসেন, এবং তখন থেকে এখানে অতি প্রাকৃত ঘটনা ঘটত। তাই গ্রামবাসীরা প্রথমে মানা করেছিল, কিন্তু আশরাফুল সাহেব গুরুত্ব দেন না, এবং এই জায়গায় পা রাখার পর থেকেই মকবিন জানতে পেরে রফিকুলের রক্ত এখনো বেঁচে আছে। তাই সে আশরাফুল সাহেবকে মারার পরিকল্পনা করে। যদিও আশরাফুল সাহেবের মৃত্যুটা স্বাভাবিক ছিল, কিন্তু তার সন্তান এখনো বেঁচে, তাই তাকে শেষ করার পরিকল্পনা করছিল। তবে এখন আর সে পারবে না, সব শেষ হয়ে গেছে। এবং একটা প্রশ্ন করি, আমার একটা প্রশ্ন, আমি কি করে জানলাম, এবং আরেকটা প্রশ্ন, আমি কি করে জানলাম এই সেই জায়গা যেখানে মাকবিনকে বন্দি করা আছে? তোমাকে যে পাগলটা বারবার বাধা দিচ্ছিল এই জায়গায় ঢুকতে, সে আর কেউ নয়, শফিউদ্দিন। প্রায় ৮০-৮৫ বছর বয়স হয়ে গিয়েছিল তার, তাই তাকে চিনতে পারিনি। কিন্তু যতক্ষণ তাকে চিনতে পেরে সাহায্য করব, তার আগেই মকবিনের গোলামরা কৌশলে রাস্তায় গাড়ি চাপা দিয়ে তাকে মেরে ফেলে। গতকাল রাতে মকবিন শেষ হয়ে গেছে, সে আর কখনো আশরাফুল সাহেবের পরিবারের কোনো ক্ষতি করবে না। আমি এখন আসি। আল্লাহ হাফেজ। জীবনে কখনো কোনো প্রয়োজন হলে স্মরণ করো, আমি আসবো। এরপর একে একে জিয়াউদ্দিন সাহেবও বিদায় নেন। তার ঠিক মাসখানেকের মধ্যে ফ্যাক্টরির কাজ সম্পন্ন হয় এবং ফ্যাক্টরি খুলে যায়, এবং পরবর্তীতে করোনা চলে আসে, লকডাউন শুরু হয়, ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়। এই ছিল ঘটনা। বিশ্বাস করা বা না করাটা শ্রোতা বন্ধুদের সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ।